প্রিয় ক্লাউড এনথুজিয়াস্ট, আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম কিভাবে প্রক্সমক্স বির 3টা নোড দিয়ে একটি ক্লাস্টার ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা সেই ক্লাস্টার নিয়ে আলোচনা করব এবং রেড টেকনোলজি নিয়ে কথা বলবো। তো মূল পর্বে যাওয়ার আগে আমি আশিকুর রহমান, ফ্লোরেস্টা ক্লাউড অ্যান্ড নেটওয়ার্কিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। চলেন আমরা আমাদের নোটগুলো রান করে দিই। আপনারা যে যে প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্ম থেকে আপনাদের নোটগুলো আপনারা রান করে দিবেন। তো কিছুটা সময় নেবে নোটগুলো রান হওয়ার জন্য। আমরা আমাদের কাঙ্ক্ষিত আইপির জন্য অপেক্ষা করছি। এখানে আমাদের আইপি চলে আসছে। এই আইপিতে আমরা পোর্ট সহ চলুন হিট করি। 192.168.122 সম্ভবত ছিল 146 এবং আমাদের প্রক্সমক্স বির বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 8006। তো এখানে আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। প্রিয় ক্লাউড এনথুজিয়াস্ট, আমরা আমাদের দ্বিতীয় পর্বে যেহেতু ক্লাস্টার ক্রিয়েট করেছিলাম, তাই এখানে আমরা আমাদের একটি নোডে লগ ইন করেই 3টি নোডে অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে ক্লাস্টারিংয়ের একটা সুবিধা। তো আমরা দ্বিতীয় পর্বে বলেছিলাম যে আমাদের সমস্ত আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ভিএম এবং কন্টেনার ক্রিয়েট করা, এবং তার জন্য আমরা একটা বিল্ডিং নির্মাণের উদাহরণও দিয়েছিলাম। আমরা আমাদের এই সিরিজের শেষ পর্বে ভিএম এবং কন্টেনারকে উপযুক্ত সিকিউরিটি এবং এইচএ প্রোভাইড করার পর ভিএম এবং কন্টেনার ক্রিয়েট করব। তার পূর্বে ক্লাস্টারের সুবিধা বোঝার জন্য আমরা প্রাথমিকভাবে একটি ভিএম এবং একটি কন্টেনার ক্রিয়েট করব। তো ভিএম এবং কন্টেনার ক্রিয়েট করার জন্য আপনাদের শুরুতেই সেই কাঙ্ক্ষিত আইএসও ফাইলটিকে আপলোড করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি একটি উবুন্টু সার্ভার ক্রিয়েট করতে চান ভিএম আকারে, সেক্ষেত্রে আপনাকে উবুন্টু সার্ভারের সেই নির্দিষ্ট ভার্সনে আইএসওটি আপলোড করে নিতে হবে। কিংবা আপনি উবুন্টুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড লিঙ্কটি এখানে সরাসরি পেস্ট করেও আপনারা আপলোড করতে পারেন। তো চলুন সেটি কিভাবে করতে হয় আমরা দেখি। ধরুন আমরা নোড 1 অর্থাৎ PB1-এ একটি আইএসও আপলোড করব ভিএম ক্রিয়েট করার জন্য। সেই জন্য আমরা চলে যাব লোকাল পিবিতে। এখান থেকে আমরা আইএসও ইমেজে যাব। আইএসও ইমেজ থেকে আপলোড থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই আইএসও ফাইলটিকে চিনিয়ে দেব। তারপর আমরা আপলোডে ক্লিক করলাম, ফাইলটি আপলোড হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ফাইলটি আপলোড কমপ্লিট হওয়ার জন্য। তো টাস্ক ওকে। এখন আমরা উইন্ডোটি ক্লোজ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের উবুন্টু 20 আইএসও ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এখন যদি আমি আমার লোকাল মেশিন না থেকে, যেটা বলছিলাম যে ওয়েবসাইট থেকে সরাসরি কিভাবে আমাদের এখানে ফাইলটা ট্রান্সফার করে নিয়ে আসবো আইএসও ফাইলটা, সেটা আমরা যদি একটু দেখি। আমরা একটা ছোট ইমেজ দিব, ডাউনলোড রকি লিনাক্স আইএসও। রকি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করলাম, লোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মিনিমাল আইএসও আছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের লিঙ্কটি কপি করে নিতে পারি। এই ডাউনলোডটা আমরা পজ করে দিলাম। তো এখানে ডাউনলোড ফ্রম ইউআরএলে যাওয়ার পর সেই ইউআরএলটা আমরা পেস্ট করে দিব, কোয়েরি ইউআরএল। তারপর আমরা ডাউনলোড দেব। এখন এখানে সার্ভার টু সার্ভার ফাইলটা ট্রান্সফার হচ্ছে। তো এটা কত সময় লাগবে? সময়টা নির্ভর করছে সেই আইএসও ফাইলের সাইজ এবং আপনার সার্ভারের ইন্টারনেট স্পিডের উপরে। তো এটা ডাউনলোড হতে থাকুক, আমরা আমাদের দ্বিতীয় স্টেজে চলে যাই। আমরা ট্যাবটা ডুপ্লিকেট করে নিলাম। এখানে এখন আমরা চলে যাব ভিএম ক্রিয়েট করার আর প্রক্রিয়াতে। তো শুরুতে আমরা ক্রিয়েট ভিএম এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ভিএম এর একটি আইডি দিব। বাই ডিফল্ট 100 থেকে শুরু হয়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এই আইডিটা নির্ধারণ করে নিতে পারেন। এটার জন্য কোনো কনভেনশন নেই, নেমিং কনভেনশন নেই। তবে আপনারা চাইবেন এমনভাবে আইডিগুলো অ্যাসাইন করার জন্য যেন আপনি নিজে সেই আইডিগুলো দেখে বুঝতে পারেন যে এত থেকে এত আইডি আমার ভিএম এর জন্য, এত থেকে এত আইডি আমার কন্টেনারের জন্য। তো আমি এখানে আইডি দিলাম 110 এবং এই ভিএম মেশিন একটা নাম দিলাম উবুন্টু সার্ভার 20। তারপর দিলাম নেক্সট। এখান থেকে আমার আইএসও ফাইলটা আমি চিনিয়ে দিলাম, নেক্সট।
নেক্সট। এখন এখান থেকে বাস ডিভাইস, এটা আমরা আমাদের ডিভাইসটা হচ্ছে SATA, এই জন্য আমরা SATA চিনিয়ে দিলাম এবং এখানে আমরা 20 GB কিংবা আপনি আপনার প্রয়োজন মতো স্টোরেজ অ্যালাউ করে দেবেন। আমি আপাতত 15 GB স্টোরেজ অ্যালোকেট করলাম। তারপর এখানে কয়টা কোর দিবেন এবং কয়টা CPU দিবেন, কয়টা সকেট এবং কয়টা কোর দিবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে বাই ডিফল্ট 2 GB র্যাম অ্যাসাইন করা আছে, আমি 2 GB রাখলাম। নেক্সট, নেক্সট, ফিনিশ। তো এখানে একটা লক সাইন ছিল, দেখেন লক সাইনটা চলে গেছে, অর্থাৎ আমাদের ভিএমটা ইনস্টলেশনের জন্য রেডি হয়ে গেছে। এই পাশে অনেকগুলো অপশন আমরা দেখতেছি, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে সামনে কথা বলবো। তো আজকে প্রাথমিকভাবে আপনারা এই ভিএমটা সিলেক্ট করে অপশানে চলে যাবেন। অপশান থেকে এই গেস্ট এজেন্ট এটাকে আপনারা অ্যানাবল করে দিবেন, ওকে দিবেন। এটা কেন করলাম? এর মানে হচ্ছে আমরা যখন ভিএমটাকে শাটডাউন করব তখন সেটা প্রপারলি শাটডাউন হবে। আমরা যখন আমাদের বাসা বাড়িতে আমাদের ব্যক্তিগত কম্পিউটার বা ডেস্কটপ ব্যবহার করি তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে আমাদের পিসিটা শাটডাউন হয়ে যায়। তো এটা হচ্ছে প্রপারলি শাটডাউন হয় না, যার কারণে আমাদের হার্ডওয়্যারের উপর প্রভাব পড়ে। তো সেম ঘটনাটাই আমাদের ভার্চুয়াল মেশিনের উপরে যেন না পড়ে, যেন সেটা প্রপারলি শাটডাউন হয় এবং তার আইপিটা যেন আমরা সামারি থেকে দেখতে পারি, এই জন্য আমরা কিমো গেস্ট এজেন্টটাকে অ্যানাবল করে দিলাম। তো এবার আমরা ভিএমটাকে রান করব। আপনি এখান থেকে রান করতে পারেন কিংবা এখান থেকেও স্টার্ট করতে পারেন কিংবা এটাকে সিলেক্ট করে এখান থেকেও স্টার্ট দিতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেভাবেই সেটাকে স্টার্ট করবেন। তো দেখুন আমাদের সেই ভিএমটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ বুট হচ্ছে। এটা বুট কত দ্রুত হবে এটা নির্ভর করছে আপনার সার্ভার রিসোর্স এবং আপনি যেই ভিএমটা ক্রিয়েট করতেছেন সেই ভিএমের জন্য কতটুকু রিসোর্স আপনি অ্যালোকেট করেছেন তার উপরে। তো আমরা যেহেতু অল্প করে রিসোর্স অ্যালোকেট করেছি সেই জন্য একটু সময় নিচ্ছে। আশা করি আপনারা ধৈর্য ধরেই সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখানে আপনারা ইনস্টলেশন পেজটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কন্টিনিউ উইদাউট আপডেট দিলাম, তারপর হচ্ছে ডান। এখানে দেখেন আইপি পেয়েছে আমাদের নিক কার্ডে, তারপর আমি ডান দিলাম, অর্থাৎ এন্টার, আবার এন্টার, ডান। ট্যাব চেপে আমি আবার আমার ডান অপশন সিলেক্ট করে এন্টার দিলাম, আবার ডান, কন্টিনিউ। এখন আমরা একটা নাম দিব, আমি নাম দিলাম আমার নাম আশিকুর রহমান এবং এই সার্ভার একটা নাম দিলাম, আমরা দিলাম ফ্লোরেস্টা 110। তারপর একটা ইউজার নেম দিব, আমি আমার ডাক নাম রিপন দিলাম রেড হ্যাট। ওকে। এখন ইনস্টল ওপেন এসএসএস সার্ভার, এটা কি? এটা হচ্ছে আপনার এই যে উইন্ডো, অর্থাৎ দুঃখিত, এই যে আপনারা উবুন্টু ভিএম ক্রিয়েট করতেছেন সেটাতে যেন আপনারা এসএসএস করে লগ ইন করতে পারেন, তার জন্য সেই প্যাকেজটা সে বাই ডিফল্ট ইনস্টল হবে কিনা তা জিজ্ঞেস করতেছে। আপনারা আপনাদের কিবোর্ড থেকে যদি স্পেস বার চাপেন তাহলে এখানে একটা ক্রস সাইন চলে আসবে, দেখুন তার মানে এটা সিলেক্ট হয়েছে। আমরা কিবোর্ড থেকে এবার ট্যাব চেপে ডানে গিয়ে এন্টার দিলাম, ডান। ওকে। এবার ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমি সেই পর্যন্ত ভিডিওটা পজ করে রাখছি। ক্লাউড এনথুজিয়াস্ট, আমরা আমাদের ভিএমটা রিবুট দেওয়ার পর আবার স্ক্রিনে ফিরে এসেছি। তো প্রথমবার রিবুট নিতে একটু সময় নেবে, আমরা তাই অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ইউজার নেম চাচ্ছে, এখানে আমাদের ইউজার নেম ছিল রিপন। তারপর আপনি আপনার সুপার সিক্রেট পাসওয়ার্ড টাইপ করবেন। হ্যাঁ, ইতিমধ্যে আমরা আমাদের ভিএমে লগ ইন করে ফেলেছি। তো আমরা যদি আমাদের আইপিটা দেখে নিতে চাই তাহলে আমরা আইপি স্পেস এ কমান্ড দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের আইপি এবং আমরা এই ভিএমে ইন্টারনেট পেয়েছি কিনা যদি সেটা চেক করতে চাই তাহলে পিং গুগল কমান্ড দিলাম, দেখেন আমাদের পিং হচ্ছে। তো আপনারা শুরুতে ভিএমটা ক্রিয়েট করার পর আপনারা আপডেট দিয়ে নেবেন, সুডো এপিটি আপডেট স্পেস -y। তারপর আমাদের পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিলাম। আপডেট হতেও কিছুটা সময় নেবে। আপডেট দেওয়ার পর আপনারা মেশিনটাকে প্রথমবারের মতো শাটডাউন করবেন, অর্থাৎ আপনার এই ভিএমটাকে শাটডাউন করবেন। কেন করবেন তা যদি আমরা একটু ব্যাখ্যা করি,
আপনারা এখানে হার্ডওয়্যারে চলে যাবেন। হার্ডওয়্যারে যাওয়ার পর দেখেন আপনাদের সিডিডিভিডি একটাই ডিভাইস এখানে অ্যাটাচ করা আছে। তো এইটা আমাদের যখন মাইগ্রেশন করব, অর্থাৎ একটা নোড থেকে আরেকটা নোডে আমাদের ভিএমগুলো ট্রান্সফার করব, এরকম অ্যাটাচ ডিভাইস থাকলে সেটা আমাদের মাইগ্রেট হবে না। এবং এটা শুধু একবারে আমাদের ভিএমটাকে শাটডাউন করতে হবে। তো আমরা অপেক্ষা করছি আমাদের আপডেট শেষ হওয়ার। ইতিমধ্যে আপডেট এখানে শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে সুডু ইনিট কমান্ড দিয়েও অফ করতে পারি, সুডু ইনিট 0 কমান্ড দিয়েও আমরা এটা শাটডাউন করতে পারি, অথবা আপনারা গ্রাফিক্যালি এখান থেকেও শাটডাউন করতে পারেন। অর্থাৎ এই শাটডাউন বাটনে ক্লিক করলেই শাটডাউন হয়ে যাবে। আমি গ্রাফিক্যালি করছি আপনাদের সুবিধার্থে, কিছুটা সময় নেবে শাটডাউন হওয়ার জন্য। আমরা আবার হার্ডওয়্যারে চলে গেলাম। হার্ডওয়্যারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এই ডিভাইসটা আমরা রিমুভ করে দিলাম। দেখুন ডিভাইসটা চলে গেছে। এইবার আমরা আমাদের মেশিনটা পুনরায় স্টার্ট করব। কিছুটা সময় নেবে স্টার্ট হতে, তবে রিবুট হওয়ার পর যতটা সময় নিয়েছিল ততটা সময় নেবে না। আমরা অপেক্ষা করছি আমাদের স্ক্রিন আসার জন্য। তো আমরা পরের যেই আমাদের ক্লাস্টারের নোটগুলো ছিল সেগুলো যদি আমরা একটু দেখে নিই। PV2-তে আমাদের কোনো ভিএম ক্রিয়েট করা হয়নি, PV3-তেও কোনো ভিএম ক্রিয়েট করা হয়নি, শুধু ভিএম ক্রিয়েট করা হয়েছে আমাদের PV1-এ। দেখুন আমাদের ভিএমটা রান হয়ে গেছে। তো ক্লাস্টারের যে সুবিধা আমরা বলতেছিলাম যে এখানে আমাদের ভিএমগুলো আমরা লাইভ রেখেই সেটাকে মাইগ্রেট করতে পারবো, যেটা হচ্ছে ক্লাস্টারের একটা অন্যতম সুবিধা। এখন আমরা মাইগ্রেট করব ম্যানুয়ালি, কিন্তু যখন আমরা এইচে অর্থাৎ হাই অ্যাবিলিটি কনফিগার করব তখন সেটা অটোমেটিক্যালি মাইগ্রেট হবে যদি আপনার ভিএম যদি আপনার কোনো নোড ডাউন হয়ে যায়। তো এটা এখানে আমরা ম্যানুয়ালি কীভাবে মাইগ্রেট করব, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিএম এর উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনারা মাইগ্রেট লেখা পাবেন। এখন এখান থেকে আপনার টার্গেটেড নোড অর্থাৎ আপনার ভিএমটা আপনি কোন নোডে নিয়ে যেতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা আপাতত 2-তে নিয়ে যাচ্ছি। তো মাইগ্রেট করার পূর্বে কিছু ব্যাপার আমরা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনাদের সার্ভারের যে কানেক্টিভিটি থাকবে নিক কার্ডের মাধ্যমে, সেই নিক কার্ডের স্পিড এবং আপনার যে ওয়্যার কানেকশন থাকবে সেটা CAT6, CAT7, CAT8 অথবা অপটিক্যাল ফাইবার দিয়েও হতে পারে। সেটার স্পিডটা যত ভালো থাকবে আপনি এইখানে আপনার মাইগ্রেশন স্পিডটা তত ভালো পাবেন। যদি আপনার ইদানিং সম্ভবত CAT7 এবং 8-এ 10G থেকে 25G পর্যন্ত স্পিড পাওয়া যায়, এবং হচ্ছে অপটিক্যাল ফাইবারে সেটা আরও বেশি হয়। তো সেটা আপনার RJ45 কানেক্টর দিয়েও হতে পারে, কিংবা SFP পোর্টের মাধ্যমেও হতে পারে। সেটা আপনারা যখন আপনাদের ডাটা সেন্টার আপনারা ডিজাইন করবেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রেখে ডিজাইন করবেন, এবং আমরা যখন সেভ কনফিগার করব তখন এই বিষয়গুলো নিয়ে আবার বিস্তারিত কথা বলবো। তো চলুন আপাতত আমরা নোড 2-তে আমাদের এই ভিএম যেটার আইডি 110 সেটা আমরা মাইগ্রেট করি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে মাইগ্রেশন শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় আপনারা যদি এই উইন্ডোটা ক্লোজ করেও দেন তবু আপনার মাইগ্রেশন চলমান থাকবে। আমি ক্লোজ করে দিলাম। দেখুন আমাদের ভিএমটা কিন্তু ডাউন হয়নি। তো আমরা এইখান থেকে যদি আমাদের ভিএমটা লগ ইন করি, আমাদের আইপিটা যদি আমরা দেখি, দেখুন আমাদের আইপি হচ্ছে 192.168.122.183। তো এইটাকে আমরা আমাদের লোকাল মেশিন থেকে যদি আমরা এসএসএস করে লগ ইন করি, এসএসএস রিপন 192.168.122.183 আমরা ইয়েস দিলাম, বা আপনি আপনার পাসওয়ার্ডটা আপনি দিলেন। দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত যে ভিএম সেটাতে আমরা লগ ইন করতে পেরেছি। এটা কি আসলে আমাদের সেই ভিএম? যদি আমরা আরেকটু নিশ্চিত হতে চাই তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব? দেখুন আইপি স্ল্যাশ, দেখুন আমাদের সেই আইপিটাই দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ইতিমধ্যে আমাদের ভিএমটা হচ্ছে নোড 1 থেকে নোড 2-তে মাইগ্রেট হয়ে গিয়েছে খুবই অল্প সময় ব্যবধানে, এবং এখানে কোথাও কোনো ডাউন টাইম ছিল না। তো যেটা বলতেছিলাম আমরা এখানে নিশ্চিত হলাম আমাদের এইটাই সেই ভিএম। এবং আমরা যদি আমাদের ওএসটা দেখে নিই, ক্যাট ওএস,
রিলিজ। দেখুন এটা হচ্ছে আমাদের উবুন্টু 20 যেটা ছিল সেই ওএস এটা। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা ক্লাস্টারের কত বড় একটা সুবিধা। এখন যদি আমাদের সেম ভিএমটাকে আমরা যদি আমাদের এইখানে এটাকে আমরা ছোট একটা প্যাকেজ ইনস্টল করে নিচ্ছি, sudo apt install htop, যেটা দিয়ে আমরা আমাদের পারফরমেন্সগুলো দেখতে পাবো। তো অলরেডি সেটা ইনস্টল করা আছে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এইখানে ভিএমটার কি পরিমাণ রিসোর্স ইউজ হচ্ছে সেটা এবং আপটাইম সহ সেটা দেখাচ্ছে। আমরা এটাকে এখানে রান রাখলাম। আমি এখানে আমার টার্মিনাল দিয়ে লগ ইন করেছি। আপনারা যারা উইন্ডোজ ইউজার আছেন আপনারা পাওয়ার শেল অথবা পুটি ব্যবহার করে একইভাবে লগ ইন করে বাকি কাজগুলো করতে পারেন। তো এইবার আমরা আমাদের সেই ভিএমটাকে নোড 2 থেকে নোড 3-তে মাইগ্রেট করে নিব। তো আমরা আমাদের সেই টার্মিনালটা এখানে চালু রাখি। এখানে আপনারা নিশ্চয়ই আপ টাইমটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি কেন করলাম, যাতে আপনারা নিশ্চিত হতে পারেন যখন আমাদের ভিএমটা মাইগ্রেট হচ্ছে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার, তখন কোনো ডাউন টাইম আসতেছে কিনা। এটা হচ্ছে প্রক্সমক্স ক্লাস্টারের অনেক বড় একটা ফিচার। আপনারা যখন কোনো বড় ধরনের অ্যাপ্লিকেশন কিংবা ই কমার্স সাইট বা যাই চালান আপনাদের ওয়েব সার্ভারে, সেটা কোনো মিলি সেকেন্ডের জন্য ডাউন হবে না। তবে একটা কথা পূর্বেই বলে নেই, আপনারা যখন কন্টেনার রান করবেন সেই কন্টেনারটা যখন একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে আপনারা মাইগ্রেট করবেন, তখন ছোট্ট একটা সময়ের জন্য আপনার কন্টেনারটা ডাউন হয়ে তারপর আপ হবে। এটা হচ্ছে কন্টেনারের একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের মাইগ্রেশনের প্রসেসটা আরেকবার একটু দেখতে থাকি, দেখুন এখানে বেশ দ্রুতই ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ 100% হয়ে গেছে। এটা হচ্ছে গ্রাফিক্যালি আমাদের ড্যাশবোর্ডে শো করতে আর একটু সময় নেবে। দেখা যাচ্ছে এটা কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। নিশ্চয়ই আপনারা দেখতেছেন। আমি উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের পিবি 3-তে চলে আসছে। এবং এইখানে যদি আমরা টার্মিনাল দেখি, দেখুন এখানে আমার আপ টাইম 6 মিনিটে দেখাচ্ছে, অর্থাৎ আমার এই নোটটা ডাউন হয়নি। এবং এখানে যদি লোড অ্যাভারেজ দেখেন, সেখানে অ্যাভারেজ মানে আপনাদের পারফরমেন্সও যে হঠাৎ করে বুস্ট হয়ে যাচ্ছে বা বেশি ইউজ হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা আবার চাইলে পুনরায় আমাদের সেই ভিএমটাকে মাইগ্রেট করে আমরা চাইলে সেই ওয়ানেও ফেরত নিয়ে নিতে পারি। তো প্রিয় বন্ধুরা, এটা মাইগ্রেট হতে থাকুক, আমরা আমাদের অন্য কোনো একটা ট্যাবে চলে যাই। তো আমরা শুরুতে বলেছিলাম আমরা আজকে রেড নিয়ে কথা বলবো। তো রেড নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের ডিস্কগুলো আগে চেক করে নিই। দেখুন এখানে আমরা যখন ওএস ইনস্টল করেছিলাম তখন আমরা রেড 1-এর মাধ্যমে রেডটা ইনস্টল করেছিলাম, যার ফলে এই ভিডিও 1 ডিভাইসের মধ্যে যে ফাইলগুলো আছে সিমিলার সাইজের সেম ফাইলগুলাই হচ্ছে ভিডিও বিতেও হচ্ছে আছে। এটা হচ্ছে রেড 1-এর একটা সুবিধা। এই বিষয়টা আপনারা আরেকটু স্পষ্ট হবেন আমি যখন রেটের ভার্সনগুলা কাগজে কলমে খাতায় লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে সেটা আমরা পরবর্তীতে অ্যাড করে আপনাদের দেখাবো। তার আগে চলুন আমরা আমাদের একটু কাগজে কলমে সেগুলা বুঝে আসার চেষ্টা করি, রেটের সুবিধা কী বা সেটা কিভাবে কনফিগার করতে হয়। প্রিয় ক্লাউড এনথুজিয়াস্ট, আমরা ইতিপূর্বে জেনেছি রেড কি। তো রেডের কিছু জনপ্রিয় ভার্সন রয়েছে, যার মধ্যে হচ্ছে রেড 0, রেড 1, রেড 5,
RAID 10, এই RAID 10 কে 10 কেউ কেউ বলে। তো আমরা শুরুতে RAID 0 কীভাবে কাজ করে তা চলুন জেনে আসি। RAID 0, তো আমরা জানি ডিস্কের ডাটা বাইনারি ফরম্যাটে অর্থাৎ 0 এবং 1 ফরম্যাটে রাইট হয়ে থাকে, রিড রাইট হয়ে থাকে। তো এটাকে যদি আমরা এভাবে সাজাই আমাদের ডাটাটাকে 5, 6, 7, 8, তো আমরা এখানে দুটি ডিস্ক ধরে নিলাম এটা, এই ডিস্ক হচ্ছে SSD 1 এবং এই ডিস্ক হচ্ছে SSD 2। তো আমাদের শুরুতেই জেনে নেওয়া জরুরি যে RAID 0 কনফিগার করার জন্য আপনার মিনিমাম দুটি ডিভাইস লাগবে, ব্লক ডিভাইস অর্থাৎ স্টোরেজ ডিভাইস লাগবে। তো এইটা কিভাবে আমাদের ডিস্কগুলোতে রাইট হবে, এই 1টা চলে আসবে ডিস্ক 1-এ, এই 0 চলে যাবে ডিস্ক 2-তে, এই 0 চলে আসবে ডিস্ক 1-এ এবং এই 1 চলে যাবে ডিস্ক 2-তে, আবার এই 1 চলে আসবে ডিস্ক 1-এ, এই 1 চলে যাবে 2-তে, এই 0 চলে আসবে SSD 1-এ এবং এটা চলে যাবে SSD 2-তে। তো এই দুইটার সমন্বয়ে আমরা আমাদের আউটপুটটা পাবো। ধরুন আপনার কাছে 200 GB ফাইল রয়েছে, সেটাকে যখন আপনি RAID 1-এর মাধ্যমে রাইট করবেন তখন এইখানে SSD 1-এ আসবে 50% এবং SSD 2-তে যাবে 50%। এতে যে ব্যাপারটা হবে, আপনার SSD 1 যদি হয় 1 TB এবং SSD 2 যদি হয় 1 TB, সেক্ষেত্রে আপনি 1 এবং 1 অর্থাৎ টোটাল 2 TB আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার স্টোরেজ অপচয় হবে না। কিন্তু RAID 0 সমস্যা হচ্ছে কোনো কারণে যদি আপনার যে কোনো একটি ডিস্ক ফেল করে তাহলে আপনার ডাটা আপনি লস করবেন, আপনার ডাটা আপনি রিকভার করতে পারবেন না। তবে যেহেতু এখানে 50% ডাটা রিড হচ্ছে, আপনি অবশ্যই RAID 0-তে আপনার রাইট স্পিডটা সর্বোচ্চ পাবেন। তো চলুন আমরা পরবর্তী RAID 1 কিভাবে কাজ করে তা জেনে আসি। ধরুন এটা আপনার ডাটা যেটা আমরা পূর্বে ড্র করেছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 1, 0, 0, 0, 1, 1, 1 ধরে নিলাম। RAID 1 কনফিগার করার জন্য আপনার মিনিমাম দুইটি ডিস্ক লাগবে। তো অনুরূপভাবে আমরা এটাকেও ধরে নিচ্ছি SSD 1, যার সাইজ হচ্ছে ধরে নিলাম 1 TB এবং এইখানে আমরা আরও একটা ব্লক ডিভাইস নিলাম যার নাম দিলাম SSD 2 এবং এর সাইজও দিলাম আমরা 1 TB। তো এইখানে যেভাবে ডাটাটা রাইট হবে, আমরা এর পূর্বে বলেছিলাম RAID 0-তে 50% ডাটা রিড এবং রাইট হয়, এইখানে কিন্তু তা হবে না। এইখানে আপনার সম্পূর্ণ ডাটা SSD 1-এও রাইট হবে, SSD 2-তেও রাইট হবে। তো এইখানে 1 আসবে, তারপর আবার 1 আসবে, তারপর 0 আসবে, তারপর এই 0 আসবে, তারপর এই 0 আসবে, তারপর 1 আসবে, তারপর এই 1 আসবে, তারপর এই 1 আসবে। ঠিক এর অনুরূপ এখানেও আপনার ডাটাগুলা রিড হবে ঠিক অনুরূপভাবে 1, 1, 0, 0, 0, তারপর আবার 1, 1, 1। অর্থাৎ এখানে যদি আপনার স্টোরেজ 1 TB এবং 1 TB 2 TB থাকে, কিন্তু আপনি ইউজ করতে পারবেন 1 TB, কিন্তু এতে আপনার ডাটা নিরাপত্তা থাকবে 100%। অর্থাৎ কোনো কারণে ডিস্ক 1 অথবা ডিস্ক 2 যদি ফেল হয়, আপনার ডাটা আপনি 100% ফেরত পাবেন।
অর্থাৎ আপনার ডাউন টাইমও হবে না এবং আপনি ডাটাও হারাবেন না। রেড 1-এ আপনি রেড 0-র চাইতে তুলনামূলকভাবে স্পিড কিছুটা কম পাবেন, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা পাই শুধু একটা ডিস্ক থাকলে। প্রিয় ক্লাউড এনথুজিয়াস্ট, তো চলুন এখন আমরা জেনে নিই রেড 5 কিভাবে কাজ করে। তো জেনে নেওয়া ভালো, রেড 5 কনফিগার করার জন্য আপনার মিনিমাম 3টি ব্লক ডিভাইস লাগবে এবং আমরা অলরেডি জানি ব্লক ডিভাইসের ডাটাগুলো 0 এবং 1 অর্থাৎ বাইনারি ডিজিটে রিড রাইট হয়ে থাকে। তো আমরা যদি এখানে সেই পূর্বের ডায়াগ্রামটা এঁকে নেই, 1 2 3 4 5 6 7, তো আমরা এটাকে ডেমো ডাটা দিয়ে নিলাম 0 0 1 0 1 0 1 এবং নিচে আমরা 3টি ব্লক ডিভাইস ড্র করে নিচ্ছি। এটাকে আমরা ধরে নিলাম এসএসডি 1, এটাকে আমরা ধরে নিলাম এসএসডি 2 এবং এটাকে আমরা ধরে নিলাম এসএসডি 3। তাহলে রেড 5-এ প্যারটের সূত্র অনুযায়ী যেভাবে ডাটাগুলো এখানে রাইট হবে তা হচ্ছে প্রথম ভ্যালুটা চলে আসবে আপনার ব্লক ডিভাইস 1-এ এবং দ্বিতীয় যে ভ্যালুটা চলে যাবে হচ্ছে ব্লক ডিভাইস 2-তে। তাহলে এই দুটো চলে আসলো। এবার তৃতীয়টা আবার আসবে ব্লক ডিভাইস 1-এ এবং চতুর্থ যেটা সেটা চলে যাবে ব্লক ডিভাইস 2-তে। তারপর হচ্ছে পঞ্চম, ষষ্ঠ এখানে চলে আসবে, অনুরূপভাবে সপ্তম, সর্বশেষ অষ্টম ভ্যালুটা এভাবে চলে আসবে, অর্থাৎ প্যারালালি ডাটাগুলা রাইট হবে। তাহলে এইখানে ব্লক ডিভাইস 3 এর কাজ কি? ব্লক ডিভাইস 3 আপনাকে রিজার্ভ হিসাবে থাকবে এবং সেখানেও ডাটা রাইট হবে, তবে তা প্যারটের সূত্র অনুযায়ী যখন আপনি ডাটা ক্যালকুলেট করবেন এবং সিমিলার দুইটা ভ্যালু হবে তখন তার আউটপুট আসবে 1 এবং যখন ডিফারেন্ট ভ্যালু থাকবে তার আউটপুট আসবে 0। অর্থাৎ প্যারটের সূত্র অনুযায়ী 1 এবং 0 যদি আমরা যোগ করি তাহলে এর আউটপুট আসবে 0, অর্থাৎ দুইটা ভ্যালু ডিফারেন্ট এবং এখানে যেহেতু 0 এবং 1 সেক্ষেত্রে তার আউটপুট আসবে 0 0 এবং 1, তার আউটপুট আসবে 0। অনুরূপভাবে এখানেও আপনার 0 এবং 1 তার আউটপুট আসবে 0। এখন কোনো কারণে ধরে নিলাম আমাদের ব্লক ডিভাইস 1 ডাউন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাটাটা কিভাবে আমরা আউটপুট পাবো, অর্থাৎ রেড কিভাবে আমাদের ডাটাটাকে সুরক্ষিত রাখবে এবং আমাদের আউটপুট দেখাবে। তো যেহেতু প্যারালালি ব্লক ডিভাইসের ডাটাগুলা রাইট হয়েছিল তাহলে অর্থাৎ প্রথম ভ্যালুটা আমাদের নেই, যেহেতু প্রথম ভ্যালুটা ছিল আমাদের ব্লক ডিভাইস 1-এ, কিন্তু আমাদের যে দ্বিতীয় ভ্যালু এটা আছে। অনুরূপভাবে আমাদের তৃতীয় ভ্যালুটা অনুপস্থিত, কিন্তু চতুর্থ ভ্যালু এই 1 এটা আছে, পঞ্চম ভ্যালু অনুপস্থিত, ষষ্ঠ ভ্যালুটা আছে এবং সপ্তম ভ্যালু অনুপস্থিত, কিন্তু অষ্টম ভ্যালুটা আমাদের কাছে আছে। অর্থাৎ এই যে আমি হাইফেন টেনে নিলাম এইখানে আমাদের ভ্যালুগুলো অনুপস্থিত। এই ভ্যালুগুলো আসবে প্যারটের সূত্র অনুযায়ী ব্লক ডিভাইস 2 অর্থাৎ এসএসডি 2 এর সাথে এসএসডি 3 এর কম্বিনেশনে। তো তখন প্যারটের সূত্র আবার অ্যাপ্লাই হবে 0 এবং 0, যেহেতু সিমিলার দুইটা ভ্যালু তাহলে তার ভ্যালু আসবে 1। আবার 1 এবং 0 যেহেতু দুইটা ডিফারেন্ট ভ্যালু তার আউটপুট আসবে 0, যেহেতু 1 এবং 0 আবার ডিফারেন্ট ভ্যালু তাহলে তার আউটপুট আসবে 0। আবার 1 এবং 0 যেহেতু ডিফারেন্ট দুইটা ভ্যালু, দুইটা যোগ করলে তার আউটপুট আসবে 0। এখন যদি আমরা আমাদের এই যে প্রাপ্ত যেই ভ্যালুটা এটার সাথে যদি একদম শুরুর যে ভ্যালুটা আমরা ম্যাচ করে নিই, অর্থাৎ দেখেন 1 1 তারপর দুইটা 0 তারপর দুইটা 0 তারপর আবার 1 তারপর হচ্ছে আবার 0 তারপর 1 তারপর 0 এবং 1, অর্থাৎ এই ভ্যালুর সাথে আমাদের এই ভ্যালুটা ম্যাচ করে যাচ্ছে, তার মানে আমাদের ডাটা এখানে লস্ট হচ্ছে না। অনুরূপভাবে যদি আপনার ব্লক ডিভাইস 2 ডাউন হয় প্যারটের সূত্র অনুযায়ী আপনার এভাবেই ক্যালকুলেশন হবে এবং এভাবেই ডাটা আউটপুট আসবে। আর যদি ব্লক ডিভাইস 3 ডাউন হয় সেক্ষেত্রে অলরেডি এখানে আমাদের 1 এবং 2 মিলিয়ে আমাদের ডাটাটুকু রয়ে গেছে। তো বলে নেওয়া ভালো, যখন আপনারা রেড 5 কনফিগার করবেন তখন আপনার টোটাল যে স্টোরেজটা থাকবে তার 75% আপনি ইউজ করতে পারবেন, বাকিটা রিডান্ডেন্ট হিসেবে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। প্রিয় ক্লাউড এনথুজিয়াস্ট, তো চলুন এবার জেনে নেই রেড 10 কিভাবে কাজ করে।
এই রেড 10 কে অনেকে রেড 10 বলে এবং তার যথেষ্ট কারণ আছে। রেড 10টা হচ্ছে 1 এবং 0 সমন্বয়ে তৈরি। তো আমরা যেহেতু ইতিপূর্বে বারবার বলেছি যে এটা হচ্ছে বাইনারি ডিজিটে হচ্ছে ডাটাগুলো আমাদের ডিস্কে রাইট হয়ে থাকে। 1 2 3 4 5 6 7 ধরে নিলাম 1 0 0 0 1 0 0 1। তো রেড 10 কনফিগার করার জন্য আপনার মিনিমাম 4টা ব্লক ডিভাইস অর্থাৎ স্টোরেজ ডিভাইস লাগবে এবং এখানে আপনি 50% স্টোরেজ ইউজ করতে পারেন, বাকি 50% আপনার রিটার্নডেন্ট আকারে থাকবে। তো চলুন আমরা এখানে 4টা ব্লক ডিভাইস ড্র করে নিই। আমরা এটাকে ধরে নিলাম এসএসডি 1 1 2 আর এটাকে আমরা ধরে নিলাম আমাদের এসএসডি 3 হিসাবে 1 2 3। এটাকে আমরা ধরে নিলাম আমাদের এসএসডি 4 হিসাবে 1 2 3। এটাকে আমরা 2 হিসেবে ধরে নিলাম 1 2 3। এটাকে আমরা ধরে নিলাম এসএসডি 4 হিসাবে। তাহলে এখানে ডাটাগুলো কিভাবে থাকবে? এই 1টা চলে আসবে এখানে, এই 0টা চলে যাবে এখানে, এই 0 আসবে এখানে, পরবর্তী 0 যাবে এখানে, এই 1 আসবে এখানে এবং এই 0 যাবে এখানে, এই 0 আসবে এখানে এবং এই 1টা চলে যাবে এসএসডি 2তে। অর্থাৎ এই দুইটার সমন্বয়ে আমরা আমাদের ডাটাগুলা রাইট করতে পারতেছি রেড 10-এ। এবং এই এসএসডি 1-এ যেভাবে রাইট হয়েছে ঠিক অনুরূপ কপি এসএসডি 3-তে রাইট হবে 1 0 1 0 এবং এসএসডি 2-এ যে ডাটাটা রাইট হয়েছে অনুরূপভাবে তা এসএসডি 4-এ রাইট হবে 0 0 0 1। কাজে কোনো কারণে যদি আমাদের এসএসডি 1 ডাউন হয় সে এসএসডি 3 থেকে ডাটা নেবে, কোনো কারণে যদি এসএসডি 4 ডাউন হয় সে এসএসডি 2 থেকে ডাটাটা নিয়ে আউটপুট দেখাবে। তো এখানে আমরা আমাদের স্টোরেজ যদি আমরা ধরে নিই এটাতে 1 টিবি স্টোরেজ, এটাতে যদি 1 টিবি ধরে নিই এবং এটাতেও যদি 1 টিবি করে ধরে নিই, অর্থাৎ মোট 4 টিবি যদি স্টোরেজ হয় আমাদের, সেখানে আমরা আমাদের 50% স্টোরেজ ইউজ করতে পারবো, অর্থাৎ 2 টিবি স্টোরেজ আমরা ইউজেবল পাবো, বাকিটুকু থাকবে আমাদের রিটার্নডেন্ট হিসেবে। তবে এইখানে আমরা সবচেয়ে ভালো রাইট স্পিড পাবো, অর্থাৎ যেহেতু ডাটা 50% করে রাইট হচ্ছে প্রতি জায়গায়, এই জন্য আমাদের রাইটিং স্পিড থাকবে দ্বিগুণ। তো এন্টারপ্রাইজ লেভেলে ইদানিং রেড 10 খুব জনপ্রিয় হচ্ছে এবং এর সুবিধা রাইট স্পিড এবং হচ্ছে রিটার্নডেন্টের কারণে। ধন্যবাদ।